প্রিয় দর্শক, নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। শেখ হাসিনা দেশ বিক্রি করে না, দেশের স্বার্থ রক্ষা করে, এই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ বিক্রির অপপ্রচার চালায় তারা নিজেরাই বিক্রি হয়ে বসে আছে। সকালে গণভবনে ভারত সফর শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। আপনাদের দুজনকে আজকের আলোচনা স্বাগত জানাচ্ছি। ফরিদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আজকে প্রধানমন্ত্রী কেন দেশ বিক্রির প্রসঙ্গটা কেন আজকে আনলেন এবং কেন তিনি স্পষ্টভাবে বললেন যে শেখ হাসিনা দেশ বিক্রি করে না? দেখুন, এই প্রশ্নটা যেটা এসে বলা হয়েছিল যে ভারত সফর সম্পর্কে, আমার এটা প্রথম দিকের একটা প্রশ্ন। সেখানে যে কেউ কেউ বলছে, সমালোচকরা বলছে যে যে ধরনের চুক্তিগুলো হয়েছে, ওই যে সমঝোতা চুক্তি বা আমাদের তিস্তার পানির ভাগাভাগি প্রশ্নটা এবং আমাদের অন্যান্য যে কতগুলো সমস্যার ব্যাপার আছে সেটা নিয়ে বলেছিল যে এরকম বলা হচ্ছে যে যেগুলি করা হয়েছে সেখানে দেশের স্বার্থ রক্ষা করা হয়নি। তার প্রেক্ষাপটে তিনি ওগুলো বলেছেন যে না, মানে এই যে কথাটা আপনি বললেন, যেরকম যে আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে এবং তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি দেশ বিক্রি করতে পারেন না, তিনি দেশ বিক্রি করেন না। এবং তিনি যাদেরকে উদ্দেশ্য করে এটা বলেছেন, সমালোচক বলতে প্রশ্নকর্তা যদিও তাদের নাম বলেনি, তিনি ধরে নিয়েছেন যে বিরোধী দল, মূলত এখন বিএনপি, কিছু সমালোচনা করেছে এই সফরের কি বলে যেটা আউটকাম এর উপরে সফরটাকে নিয়ে। তিনি তখন ওইভাবে বলেছেন যে যারা ৭১ সালে যাদের মানে দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারাই এই কথা বলে, তারাই বিক্রি করতে পারে। কিন্তু আমি এই জিনিসটাকে মাসুদ যেটা বলতে চাই যে এটা অনেকটাই হচ্ছে কিছুটা রাজনৈতিক এক ধরনের বক্তব্যের ব্যাপার। স্বাভাবিকভাবেই কোনো সরকারি বা কোনো দলই ক্ষমতাসীন তারা এই ধরনের প্রশ্ন করা হলে তারা এই ধরনের জবাবই দিবে, কারণ কেউ তার বলবে না যে আমি দেশের স্বার্থ পরিপন্থী কিছু করেছি। এখন উনি এসছেন অনেকগুলো, আমরা দেখেছি উনি তো 15 দিনের মধ্যেই দুবার ভারত সফরে গেছেন এবং এর প্রথমবার যিনি গিয়েছেন যে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য, কিন্তু সেইটা একটু বেশি সময়ের জন্য ছিল। পরে যেটা দ্বিপাক্ষিক বৈঠক সফর, সেটা মোটামুটি খুবই 1.5 দিনের মতো আমরা বলতে পারি। তো সেই দিক থেকে যেই চুক্তিগুলো হয়েছে বা যেগুলো সমঝোতার স্বাক্ষর হয়েছে, 3টা নবায়ন করা হয়েছে, সেগুলোর ভিত্তিতে এবং যা যা আলোচনা হয়েছে, এখানে 3টা প্রশ্ন এসছে। আমরা যেটা আলোচনা করি, আপনার আজকে সম্মেলনে সেইভাবে কিছু কিছু জিনিস এসেছিল। একটা হচ্ছে যে তিস্তার ব্যাপারে কি হলো। দীর্ঘদিন থেকেই বাংলাদেশ যেটা দাবি যে তিস্তার নদীর পানির ভাগাভাগিটা আমি ন্যায্য হিস্সাটা আমি চাই, সেই জন্য একটা চুক্তি চাই। এবং সেই চুক্তিটার ব্যাপারে আপনি জানেন যে 2011 সালে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন, তখন প্রায় একটা চুক্তি হয়ে যাচ্ছিল এবং সেই চুক্তিটা শেষ পর্যন্ত হয়নি, কারণ মমতা ব্যানার্জি, যেটা পশ্চিমবঙ্গের, কারণ ভারতের আপনার সংবিধানের মধ্যেই আছে যে রাজ্যগুলোও পানির ব্যাপারে তাদের এখতিয়ারটা হচ্ছে সার্বভৌম। তো সেখানে যেহেতু তিনি আসেননি, আপত্তি করেছেন এবং সেটা হয়নি। এরপর থেকে আর জিনিসটা কেন্দ্রও সেভাবে কোনো উদ্যোগ নেয়নি। আর আমরাও যতবারই বাংলাদেশ প্রধানমন্ত্রী গিয়েছেন বা বিভিন্ন আলোচনা হয়েছে, এটা বলা হয়েছে কোনো যৌথ বিবৃতিতে, আলোচনায়, যে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এটার কোনো কনক্রিট কোনো কিছু আমরা করতে পারি নাই। এটা একটা বিষয়। এখন এখানে যে জিনিসটা এসছে এবার, আপনি দেখুন, খেয়াল করুন, এবারের কিন্তু ঘটনাগুলো একটু অন্যরকম। এবারে আপনার যেটা আমরা দেখি যে তারা একটা রূপকল্প, 2টা বিষয়ের উপর একটা রূপকল্প কথা বলেছে। একটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, কি বলে বাংলাদেশ তো না, ডিজিটাল পার্টনারশিপ, আর একটা হচ্ছে আপনার গ্রিন পার্টনারশিপ। এটা একটা বিশাল রূপকল্পের ব্যাপার তৈরি করেছে। এমন অনেকটা
আমরা এখনও জানি না যে জিনিসটাতে আসলে কি বোঝাতে চাচ্ছে, এটা আমাদের বুঝতে একটু সময় লাগছে। কিন্তু বলা হচ্ছে যে এই কতগুলো ক্ষেত্রে ভারত বাংলাদেশের শেয়ার্ড, মানে তারা একে অপরের সাথে অংশীদার হবে এবং একই রকমের ভাবে তারা চলবে, এবং এটা একটা ব্যাপার আমরা দেখেছি। তারপরে আপনার তিস্তার পানির ব্যাপারে কিন্তু ভাগাভাগির ব্যাপারটার ব্যাপারে আলোচনার কথাটা আমরা শুনি নাই, টেকনিক্যাল কমিটিতে। কিন্তু কতগুলো হচ্ছে যে এখন এটা অববাহিকার পানি উন্নয়ন, ওয়াটার ম্যানেজমেন্ট এবং এটাকে সংরক্ষণ, এই ধরনের কথাগুলি বলা হচ্ছে এবারে। যেটা আমি মনে করি যে এখানে একটা জিনিস ধারণা হতেই পারে যে আমরা এখন ভাগাভাগি নিয়ে যে চুক্তিটা, এই চুক্তির থেকে সরে আসছি আমরা এখন। অন্য তো এটার আবার অন্য ড্রেজিংয়ের প্রসঙ্গটা আবার এসেছে। ড্রেজিংটা তো অন্য একটা বিষয়, এটার সঙ্গে এটা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি পার্থক্যটা, যে আমরা তো এতদিন পর্যন্ত বলতাম বা আমরা জিজ্ঞেস করতাম সাংবাদিকরা যে তিস্তা চুক্তি হবে কি না, তিস্তা নদীর পানি ইত্যাদি। এখন আর কিন্তু সেইটা থাকছে না। আমার কাছে মনে হয়েছে যে ওইটাকে আমরা বাদ দিয়ে আমরা এখন চলে আসছি আপনার সামগ্রিক মানে পানি সংরক্ষণ, এটার ব্যবস্থাপনা এবং এটার সঙ্গে জড়িত যা কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। এখানে আবার একটা ব্যাপার আছে, এটা চীন কিন্তু প্রথমে চীনের কাছে এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল এবং চীন এখানে আগ্রহ দেখিয়েছিল এবং এটা একটা হিউজ প্রজেক্ট। তখন বাংলাদেশ থেকেও কিন্তু এই জিনিসটাকে তিস্তা প্রকল্প হিসাবে, এবং আমার কাছে মনে হচ্ছে তখন যে প্রায় $1 বিলিয়ন একটা ব্যাপার। চীনের আগের এক রাষ্ট্রদূত তিনি এটা প্রসঙ্গে বলেছিলেন যে এটা এত বড় ব্যাপার যে এটা একবারে করা যাবে না, আস্তে 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 করতে হবে। এবং তখন তারা কতগুলো কথা বলেছিল। এটা শুরু থেকে আমরা শুনেছি, এবং আমরা ভারতীয় গণমাধ্যম, ভারতীয় যারা বিশেষজ্ঞরা আছে বা কূটনৈতিক সূত্র আছে, তারা বলেছে যে ভারত এটা হতে দিবে না। অর্থাৎ চীনকে এখানে তিস্তার এখানে এনে এই ধরনের প্রকল্পের মধ্যে তারা তাদের উদ্বেগ আছে, তাদের আপত্তি আছে। কারণ তারা মনে করে যে তাদের উত্তর মানে সীমান্ত যেটা চীনের সাথে, সেটা খুব কাছাকাছি। আপনি জানেন যে শিলং বা কী বলে যে আপনার চিকেন নেকের এলাকা, উত্তরাঞ্চলের যে জায়গায়, তারা মনে করে এই জায়গাটা খুব কি বলে যে স্পর্শকাতর ব্যাপার। কারণ এই সফরের পরেও যে ভারতের পররাষ্ট্র সচিব কোয়ার্তা যেই বক্তব্যটা দিয়েছেন, সেখানেও বলেছেন যে এটা এমন একটা স্পর্শকাতর ব্যাপার যেটা নিয়ে সব কিছু এখন বলা যাচ্ছে না। তবে ভারতের দিক থেকে নরেন্দ্র মোদী বলেছে যে আমরাও একটা টেকনিক্যাল টিম পাঠাবো, যে কি করতে পারি আমরা বাংলাদেশের ভিতরে এটা নিয়ে। এখানে এই কথাটা একমাত্র বলে নেই যে একটা শিফট হয়ে গেল এখানে। আরেকটা হচ্ছে যে আবার প্রধানমন্ত্রী বলেছেন এটা যে আমরা চীনের দিক থেকেও প্রস্তাব আছে, একটা প্রশ্ন আসছিল, এবং দুই দেশের মধ্যে ভারসাম্য রক্ষার কথাটাও বলে আসছিল। তখন প্রধানমন্ত্রী এটা পরিষ্কার করে বলেছেন আমরা দুটোকেই দেখছি, দুটাকেই আমরা দেখব, এর মধ্যে যেটা ভালো, যেটা আমাদের স্বার্থের পক্ষে যাবে, আমাদের স্বার্থ মানে বিঘ্নিত হবে না বা আমাদের স্বার্থ রক্ষা করবে, সেটাকে আমরা গ্রহণ করব। কিন্তু আমি যেখানে বলছি যে এটা এখন একটা ধোঁয়াশার মতো, আমরা জানি না আসলে কি হতে যাচ্ছে, আসলে কি আছে। জি, আমরা একটু শওকত ভাইয়ের কাছে একটু যেতে চাই যে শওকত ভাই, প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে কোন বিষয়টাকে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? দেখুন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আমরা সবাই আশা করি এখান থেকে খবর বের হবে। মতামত বা রাজনৈতিক জনসভায় যে বক্তব্য আসে সেই বক্তব্যর চাইতে খবরের দিকে গুরুত্ব বেশি, এবং সাংবাদিকরা যেসব প্রশ্ন করবেন সেটা শুধু সুনির্দিষ্ট প্রশ্ন হওয়া উচিত। যেমন যেই সকল MOU বা সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলির ব্যাপারে এটা জানতে চাওয়া, কারণ এটা গভর্নমেন্টও প্রকাশ করেনি, কিন্তু ফরেন মিনিস্ট্রিও করে না, সেটা জানতে চাওয়া যে কি কি আলোচনা হয়েছে এবং যেই বিষয়গুলো তিস্তা নিয়ে কথা বলেছে সব কিছু। সেই অর্থে কিন্তু এটা কোনো নিউজ মেকিং প্রেস কনফারেন্স আমার কাছে মনে হয়নি। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এটা বিএনপির প্রেস কনফারেন্সে যে বিএনপি দাবি করেছে যে প্রধানমন্ত্রী দেশ বিক্রি করেছেন, তার জবাব দিতেই কিন্তু তিনি এই মন্তব্যটি করেছেন। এবং এটা কিন্তু ভারতে যেই সরকারের প্রধানমন্ত্রী আমাদের এখান থেকে গেছেন, বিএনপি আমলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার সফরের সময়ও আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তিনি দেশ বিক্রি করে এসছেন। তো এটা যেটা ফরিদ ভাই বলেছেন যে এটা এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের পর এটি একটি একটা নিয়মিত একটি কথামালা, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। তবে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে তিনি চীনের প্রস্তাবের পাওয়ার পরে তারা বাংলাদেশ সিদ্ধান্ত নেবে, এই বিষয়টা তিনি বলেছেন। তবে দুই প্রধানমন্ত্রী দিল্লিতে যে সংবাদ সম্মেলন করেছেন, নরেন্দ্র মোদী সাধারণত কোনো সংবাদ সম্মেলন করেন না,
সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং ঘোষণা দিয়েছেন যে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে। সেই ঘোষণার পাশাপাশি তারা বলেছেন যে দুই দেশের সম্পর্কের মধ্যে একটা নবযাত্রা শুরু হয়েছে। নবযাত্রা শব্দটা বলেছেন, নতুন যাত্রা। এখন আপনি যদি সমঝোতা স্মারকগুলির দিকে লক্ষ্য করুন, আপনি ডিটেইলস জানেন না, তো নবযাত্রাটা কী অর্থে হয়েছে, কীভাবে আমি এই সফরকে নবযাত্রার সূচক বলে আমি অভিহিত করব, তাই সেটা কিন্তু আমি একজন নাগরিক হিসাবে কিন্তু আমি এটা বুঝতে পারিনি। কতগুলো ক্ষেত্রে নতুন মনে হয়েছে যে সামরিক কৌশলের ক্ষেত্রে সমঝোতা স্মারক হয়েছে, এটি কী হয়েছে আই ডোন্ট নো। বা তিস্তার ব্যাপারে যে কথাটা ছিল যে বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে পানি সম্পদ মন্ত্রী বা পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবও ছিলেন না। বাংলাদেশের যেটা আগ্রহ ছিল যে তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের কাছ থেকে একটা সুনির্দিষ্ট একটা আশ্বাস পাওয়া, যেটা 2011 সাল থেকে আমরা চেষ্টা করছি এবং আমরা প্রায় চুক্তির কাছাকাছি, 11 সাল তো প্রায় হয়েই গিয়েছিল। চুক্তিটার ব্যাপারে ভারতের তরফ থেকে আমরা একটা ঘোষণা আশা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম পানি বন্টনের চাইতে পানি ব্যবস্থাপনার দিকে গুরুত্ব। এখন এই ব্যবস্থাপনাটা এটা আমাদের বাংলাদেশের তিস্তা অংশের ব্যবস্থাপনা, এটা ভারতীয় তিস্তার ব্যবস্থাপনা নয়। আমাদের তিস্তা, আমাদের এখানে আমরা তিস্তা বাদ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম যে প্রকল্প নিজস্ব টাকা এবং নিজস্ব প্রকল্প দিয়ে করেছেন সেটা হলো তিস্তাবাদ প্রকল্প। এরপর ভারতে গজলডোবায়ও তারা একটা পাল্টা বাদ করেছে। তো আমরা এই তিস্তার উপরে বাংলাদেশের 2 কোটি মানুষের ভাগ্য নির্ভরশীল। তো আমরা পানি বন্টনের ব্যাপারে সবসময় গুরুত্ব দিচ্ছি, কিন্তু ভারত সেখানে যেহেতু ভারত এই পানি বন্টনের প্রকল্পে তারা কাজ করতে চায় চীনের আগ্রহের বিপরীতে, তো সেই জায়গায় বাংলাদেশের কাছ থেকে তারা এইটুকু আদায় করে নিয়েছে যে অ্যাটলিস্ট একটা টেকনিক্যাল টিম যাচ্ছে এই ঘোষণাটা দেওয়ানো। রংপুরে একটা উপদূতাবাস খোলা হবে, যেটা আমি মনে করি প্রধানমন্ত্রীর পর্যায়ের আলোচনায় এই সিদ্ধান্ত, এটি হচ্ছে ফরেন সেক্রেটারি লেভেলের আলোচনার সিদ্ধান্ত হতে পারে। যাই হোক, এটা ঘোষণা দিয়েছে। মেডিকেল ভিসা, এটা তো একটা গুরুত্বপূর্ণ। মেডিকেল ভিসার কথাটা আমি আলাদাভাবে আসছি, এটা তো ভারতের স্বার্থে গেছে। মানে ভারতে পৃথিবীতে যত রোগী যায় তার চেয়ে সবচেয়ে বেশি রোগী যায় বাংলাদেশ থেকে, বেশি স্টুডেন্ট যায় বাংলাদেশ থেকে, পর্যটক যায় বাংলাদেশ থেকে। অতএব এটা ভারতীয় ব্যবসায়ী সম্প্রসারণ, তারা আমাদেরও তো স্বার্থ আছে, আমরা যাচ্ছি, আমাদের ভোগান্তি আছে অনেক এটার ক্ষেত্রে। কিন্তু তিস্তার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করলাম, তারা টেকনিক্যাল টিম পাঠাবে এবং রংপুর উপদূতাবাস খুলবে। এর সঙ্গে জিআরসির সম্পৃক্ততা আমরা কোনো পেলাম না। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা আশ্চর্য, কারণ জিআরসি যৌথ নদী কমিশন সবসময় তারা এই বিষয়গুলো করে। সেকেন্ডলি, আমার কাছে মনে হয়েছে যে কিছু জিনিস আলোচনা হয়েছে কিন্তু এটা ঘোষণা হয়নি। এটা হয়তো ক্যাপ্টেন অ্যাভেন্স বা পরে ঘোষণা করা হবে এরকম আমার কাছে মনে হয়েছে। কারণ সামনে চীন সফর আছে, হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম বলে থাকতে পারেন যে চীন সফরের আগে আমি এখন ভারতের এই চাওয়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারবো না, হতে পারে এটা, সেটা হয়তো ভারতও মেনে নিয়েছে। কিন্তু তারা তো তিস্তার ব্যাপারে এই জিনিসটা আগে একটা ঘোষণা দিয়ে রেখেছে, যাদেরকে মনে হতে পারে যে বাংলাদেশ বোধহয় ভারতের তিস্তার প্রকল্পের আগ্রহকে সমর্থন করছে, এরকম মনে হতে পারে। এটা অন্য কথা। ভারতের পক্ষ থেকে যে বড় প্রাপ্তি হচ্ছে রেল সংযোগের যে ব্যাপারে, যেটা তারা মালামাল পরিবহনকারী ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে চালাবে, এগুলো বিভিন্ন ফেসবুকে লেখা হচ্ছে এবং ভারতের পররাষ্ট্র সচিবও এই কথাটা বলছে। কিন্তু আমাদের পক্ষ থেকে এগুলি কিছু বলা হয়নি, যেটা আমরা মনে করি যে এটা নিয়ে অনেক বিতর্ক আছে এবং এটা বাংলাদেশের মানুষ কিভাবে নেবে, এই ঘোষণাটাও কিন্তু খুব পরিষ্কার করে কিছু বলা হয়নি। একই সঙ্গে সীমান্ত হত্যা ব্যাপারে কিছু বলা হয়নি। একই সঙ্গে গঙ্গা চুক্তির নবায়নের যে প্রশ্নটা, যেটা 30 বছরের চুক্তি হয়েছিল, এই ব্যাপারেও ভারত একটু ঝুলিয়ে রেখেছে। এটা বলবো যে তারা দেখতে চায় যে তিস্তার ব্যাপারে সরকার কি করে, তারপরে তারা ঘোষণা দেবে, একটা কমিটি গঠনের কথা বলেছে। তো এর মধ্যে আবার পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আপত্তি, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা ডিল করতে চাই। তারপরে আমাদের ডেলিগেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা ইআরডির সেক্রেটারি ছিলেন। আমরা একটা কিছু নতুন ঋণ বা অনুদান বা এগুলো কিছু আমরা প্রত্যাশা করেছিলাম, সেটাও কিন্তু ঝুলে রইল। সব কিছু মনে হয়েছে যে কিছু ঘোষণা এসছে, কিছু ঘোষণা আসেনি। তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো, এগুলো বিএনপির পক্ষ থেকে যে কথাটা বলা উচিত ছিল আমি মনে করি, যে যেই সমঝোতা স্মারকগুলো সই হয়েছে সেগুলো প্রকাশের জন্য বিএনপি দাবি করতে পারে, বিরোধী দল হিসাবে তার জেনুইন চাওয়া যে এগুলো ভারতের সঙ্গে যে বিষয়গুলো সই হয়েছে এগুলো জাতির সামনে প্রকাশ করুন। তাহলে কিন্তু গভর্নমেন্ট একটা
মানে আমি বলবো যে গভর্নমেন্ট একটু বিব্রত হতো যে এখনও প্রকাশ করেনি, প্রকাশ করার দাবি উঠেছে, জনগণ জানতে চায়। তো এই বিষয়গুলোর চাইতে শুধুমাত্র রাজনৈতিক কথামালা, রাজনৈতিক বিতর্ক তৈরি করে আসল ইস্যুকে আমি মনে করি যে পাশ কাটিয়ে যাওয়া হয়। এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা মানুষেরও দাবি যে কি চুক্তিগুলো হয়েছে সেটা আমার জানা উচিত। তো প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে আমরা নাগরিক হিসাবে আশা করেছিলাম যে এই বিষয়গুলো সাংবাদিকরা জিজ্ঞেস করবে এবং প্রধানমন্ত্রী সেই বিষয়গুলি জানাবেন যে এই বিষয়ে আমাদের এই সমঝোতা হয়েছে এবং এটা আমাদের এই ধরনের আমাদের স্বার্থে আসবে, আমরা ভবিষ্যতে এটা সিদ্ধান্ত নেব। জি, শওকত ভাই একজন দর্শক আছে, আমি একজন ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। খসরু বলছিলাম কাউখালী পিরোজপুর থেকে। জি, আমার প্রশ্ন হলো ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, সেক্ষেত্রে চিতাইমুখবাদ, তারপর সীমান্ত হত্যা, তারপর মানুষ হত্যা, যে গরু ব্যবসায়ীকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়, নানান কিছু কিন্তু ঝুলে আছে। এই ঝুলে থাকার কারণটা কি আপনারা অনুসন্ধান করেছেন এবং কবে নাগাদ এইসব সমস্যার সমাধান হলে আমরা আলোর মুখ দেখতে পারবো? বারবার বৈঠক হয়, চুক্তি হয়, বাস্তবায়ন হয় না, চুক্তি প্রকাশ করা হয় না, কিন্তু রাজনৈতিক ভাবে একে বলা হয় ভারতের কাছে দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি সেক্ষেত্রে একমত পোষণ না করেই বলতে চাই কেন বাস্তবায়ন হয় না? তাহলে এই বন্ধুত্বের জায়গায় কি শত্রুতা জোরালো না বন্ধুত্ব জোরালো, কোনটাকে আমরা বেছে নেব? জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল ডাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। একজন দর্শক রয়েছেন, আমরা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। আমি সাধারণ কবির বেগমগঞ্জ নোয়াখালী। জি, সম্মানিত অতিথি দুজনের কাছে আমার প্রশ্নটা, আমি গত 16ই ডিসেম্বর বৃহস্পতিবার 1971 সাল থেকে শুনে আসছি দেশ বিক্রির প্রশ্ন, কিন্তু এই গত 53 বছরে এই প্রশ্নের উত্তর পাই নাই। মাঝখানে কিন্তু সব দলই ক্ষমতা ছিলেন। এটা কি ড্রামা সিরিয়ালের অংশ নাকি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? জি ধন্যবাদ। ফরিদ ভাই। ধন্যবাদ। না, দর্শকের এই প্রশ্নগুলো যেটা আমরা আগেও আলোচনা করেছি, সেগুলো হচ্ছে এই ধরনের কোনো কথা থাকে যেগুলো একটা রাজনৈতিক। দেশ তো আর বিক্রি হবে না, কিন্তু দেখুন যে কোনো দেশেই তার জাতীয় স্বার্থ, আরেকটা দেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি করা বা সম্পর্ক বজায় রাখা, সম্পর্কের নানান রকমের দিক আছে, সেগুলি করা সবাই চায় হচ্ছে যার যার দেশ তার জাতীয় স্বার্থটাকে আপনার সমুন্নত রাখা, সেটাকে রক্ষা করা। এখন এক একটা সরকার, এক একটা দল সেটা জাতীয় স্বার্থটাকে যেভাবে ব্যাখ্যা করে তাদের মতো করে আলাদা আলাদা করে ব্যাখ্যা করে। কাজে সেই জায়গাটার মধ্যে যেমন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেই সমঝোতাগুলো হয়েছে বা ভারতের সাথে যেই জিনিসগুলো আমাদের খুবই জরুরি বিষয়, যেটা আপনার সাধারণ মানুষের মধ্যে যে কথাগুলো আছে, দেখুন তিস্তার পানির বন্টনের একটা ব্যাপার আছে, শুধু তিস্তার না, আমাদের কিন্তু মোট 54টা নদী বাংলাদেশের, যেটা ভারত এবং বাংলাদেশ দুটো দেশের মধ্যে দিয়েই প্রবাহিত, সেই 54টা নদী নিয়েই আমাদের হিস্সা আছে, আমাদের অধিকার আছে, এবং আমরা নিম্ন অববাহিকার দেশ বলে সেখানে আমাদের অধিকারটা আরও বেশি থাকে। এটা আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত। আমরা শুধু একটা নদীর ব্যাপারেই কিন্তু এখনো পর্যন্ত আপনার ফারাক্কার ব্যাপারে 1996 সালে এটা চুক্তিটা হয়। তিস্তাটা আমরা যেটা বলতেছিলাম 2011-এর মধ্যে হওয়ার কথা ছিল, সেটা হয় না। যেভাবে আমরা চুক্তি হিসাবে যে কে কতটা পাবে, শুকনো মৌসুমের ব্যাপারে এটা কিন্তু ভরা বর্ষার সময়ের না। এখন এই জিনিসটা কিন্তু যে হয় নাই, এবং ভারতের সাথে এই নদীর ব্যাপারে আমাদের একটা অনেক আগে যৌথ নদী কমিশন আছে, ইত্যাদি আছে, সেটা খুব একটা যে কাজ করে সবসময় তা না। এই যে ফারাক্কা চুক্তি যেটা হয়েছে সেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক আছে। বিএনপি বলছে যে না, এটাতে আগের যে একটা চুক্তি হয়েছিল জিয়াউর রহমানের সময়ে, সেটাতে একটা গ্যারান্টি ক্লজ ছিল, এটাতে আবার সেই গ্যারান্টি ক্লজটা নাই। আবার এরা বলছে যে না, তোমরা দিয়ে দিয়েছো, কাজে রাজনৈতিক একটা বিতর্ক থাকে। কিন্তু একটা চুক্তি আমাদের 30 বছরের চুক্তি হয়েছিল, এবং সেটা 2026-এ সেটা আপনার শেষ হয়ে যাবে, এবং এটাকে আবার পুনরায়
আপনার কি বলে যে করতে হবে বা কী করা হবে সেটা নিয়ে আলোচনা হবে। আবার যেমন ধরুন যে একদল বলবে যে আমরা তো তিস্তা নদীর পানিটা পেলাম না বা আমাদেরকে চুক্তিটা হলো না, ভারত যখন যেটা ইচ্ছা সে তার মতো করে করছে, আমরা তো আবার ফেনী নদীর পানি দিয়ে দিলাম। ফেনীর একটা অংশের পানি কিন্তু আমরা সাবরুমের যে তাদের যে পানির সমস্যা সেই জায়গায় কিন্তু আমরা অনেক আগেই এটা দেওয়া হয়েছে। কাজে এগুলো একটা প্রশ্ন তোলে। আবার যেমন ধরুন যে একটা হিসাব আছে যে গত এক বছরে কয়েক মাসে আইন ও সালিশ কেন্দ্রে একটা হিসাব ছিল যে 10 জন অন্তত সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছে। তো এই যে মারা গেল বাংলাদেশি নাগরিক, এখন ভারত বলছে যে সবসময় যে এটা শূন্যর কোঠায় আমরা নামিয়ে আনব, আমরা নন লেথাল জিনিস ব্যবহার করব, চোরাচালানি, এটা তো বলে যে বেশিরভাগই চোরাচালানি করতে যায় বা নানানভাবে জড়িত থাকে। কাজে আমরা তাদের জানমাল রক্ষা করব, কিন্তু তাদেরকে প্রতিহত করব অন্যভাবে, কিন্তু দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে। তো বাংলাদেশের মানুষ বলে, তো তুমি বলছো যে জিরো টলারেন্স, জিরো মানে লেভেলে নামাই নিয়ে আসবে, তো তোমার তো আনছো না। আমাদের দু একজন কি বলে যে সাধারণ মানুষ ছাড়াও অন্য নিরাপত্তার লোকও মারা যাচ্ছে। কাজে এটা একটা কনসার্ন কিন্তু বাংলাদেশের মানুষের। যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যান বা ভারতের কেউ যদি বাংলাদেশে আসেন এই ধরনের, তাহলে পরে তারা জানতে চায় যে এগুলোর ব্যাপারে কি হবে। সীমান্তের এই যে আমাদের মানে আমরা যে সীমান্তটাকে কিন্তু শান্তিপূর্ণ বলা যাচ্ছে না সেই অর্থে, যদিও এবারে যৌথ ঘোষণায় বলছে, যৌথ বিবৃতিতে, যে আমরা একটা পিসফুল বর্ডার চাই। তো এগুলো মানুষের একটা কনসার্ন। তো এগুলো নিয়েই মানুষ বলে রাজনৈতিকভাবে বিরোধী দল যেমন বিএনপি বলতেছে আমরা তো দেশ বিক্রি করে দিলেন আপনারা, আবার সরকার বলছে না আমরা কোথায় বিক্রি করলাম, তখন তারা আবার একটা পাল্টা জবাব দেয় যেটা প্রধানমন্ত্রী দিয়েছেন। আরেকটা ব্যাপার আমি বলি, তিস্তার ব্যাপারে আমি একটু অ্যামেন্ড করি। আমি তিস্তাতে যেমন প্রধানমন্ত্রী বলেছেন দুটো কথা, কিন্তু একটা হচ্ছে যে তিনি বলেছেন যারটা ভালো হবে চীন বাংলাদেশ, কিন্তু ওই গতকালের আজকে প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে ভারতের কাছেই আমরা এই পানিটার দাবি করে আসছি, এখন ভারত এটা করতে চাচ্ছে, আমরা মনে করি যে ভারতে এটা সমস্যাটা সমাধান করতে পারবে। কাজেই তিনি এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি এটা বুঝিয়ে দিলেন যে তার প্রেফারেন্সটা হচ্ছে বা বাংলাদেশের প্রেফারেন্সটা হচ্ছে ভারতকে এখানে ভারতের কাছ থেকে আদায় করা। কাজে এটা আমি একটু বলে নিই। কাজে এখানে এই জিনিসগুলো আপনার সাধারণ লেভেলে যে প্রশ্নগুলো আসছে সেটা আছে। দেশ তো আর আপনি একটা দেশকে নিয়ে তো আবার আমরা ভারত যেমন আমরা বলি যেমন এটা যত পুরাতন কথাই হোক না কেন, প্রতিবেশী দেশকে তো আর আপনি বদলাতে পারবেন না। এখন যেমন ধরুন যেটা দুইভাবে ভারতের সাথে আমাদের চলতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমরা প্রায় 15 বিলিয়ন 16 বিলিয়ন আমাদের ব্যবসা বাণিজ্যের ভলিউম, সেক্ষেত্রে আমাদের দিক থেকে কম যায়, আমরা মাত্র 1 বিলিয়নের মতো এখন তাদের কাছ থেকে আমরা বেশি আনি। আবার যেমন একটা নতুন প্রশ্ন আসছে, এই প্রশ্নটা যেমন সংবাদ সম্মেলনে সেটা প্রশ্ন করা হয়েছিল, কেউ করেছিল যে আমরা যে রেলের যে ভারতের রেল বাংলাদেশের ভিতর দিয়ে আসা যাওয়া করবে, এখন এই রেল ট্রানজিট, এবং এইটার ব্যাপারে তখন প্রশ্ন আসছে যে আমরা কি ভারতকে যে রেল দিয়ে দিলাম, আমরা কি দেশ বিক্রি করে দিলাম, আমরা কি পাবো এর বিনিময়ে। এখন এখানেও কিন্তু প্রশ্নগুলো সাধারণ মানুষের মধ্যে একটা আসে। প্রধানমন্ত্রী বলেছেন যে তাতে অসুবিধাটা কোথায়, 1965 সালের আগে যেই রেল ব্যবস্থা ছিল, দুই দেশের মধ্যে সংযুক্তি ছিল, যোগাযোগ ব্যবস্থা ছিল, সেটাকেই রেস্টোর করা হচ্ছে। তো ভারতের রেল আসলে অসুবিধাটা কোথায়, ভারত আমাদের একটা বিশাল অর্থনৈতিক দেশ, সেই অর্থনৈতিক দেশ, তার কাছ থেকে আমরা অনেকভাবে উপকৃত হচ্ছি আমরা দুই দেশের সহযোগিতার মাধ্যমে। তো প্রবলেমটা কি? প্রধানমন্ত্রী যেমন এটা বললেন, আবার তার বিরোধী যারা সমালোচক যারা তারা বলবেন যে না আমরা তো কী পাচ্ছি, ভারতের যে ট্রেন আসবে এই ট্রেনের ভিতর দিয়ে কি যাচ্ছে আমি কেমন করে জানবো। মানে আমি যারা সমালোচনা করবেন বা যারা এটা বিরোধিতা করবেন তারা ওই প্রশ্নগুলি তুলবেন। কাজে এই প্রশ্নগুলোর জবাবটা প্রয়োজন। যেখানে শওকত মাহমুদ খুব চমৎকারভাবে বলেছেন যে আসলে কি হয়েছে জিনিসগুলো পরিষ্কার করে দেওয়া দরকার, এটা পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার। আমাদের এই রীতিটা যেমন নাই যে এই যে একটা বড় বড় কাজগুলো করা হলো বা এই যে সফরটা হলো, সেটা পার্লামেন্টে কিন্তু আলোচনাটা খুব কম হয়। আমি আমাদের প্রধানমন্ত্রীকে একটা জিনিস ধন্যবাদ জানাই, তিনি প্রতিবারই যেখানে বাইরে যান তিনি দেশে এসে সংবাদ সম্মেলন করেন। তিনি প্রতিবারই যখন বাইরে যান তিনি এসে নিয়ম অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং তাকে জানিয়ে আসেন সফর। এখানে আমি শওকত কথাটা কিছুটা বলেছে, আমি জিনিসটা একটু 1-2 মিনিট মানে সেকেন্ডের মধ্যে অ্যাড করতে চাই। সংবাদ সম্মেলনে কিন্তু প্রধানমন্ত্রী
যে আসেন, এটা আমি মনে করি, আমি স্বাগত জানাই তাকে, এবং তিনি যেভাবে ফেস করেন আমার সব কথা বলতে চান, কিন্তু আমরা সাংবাদিকরা সেখানে প্রশ্ন করতে পারি না। আজকে যেখানে যেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওখানে হয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখন সবচেয়ে হট সাবজেক্ট না। আপনি বুঝতে পেরেছেন, একটা ভারত বাংলাদেশের ব্যাপার নিয়ে তো আছেই, এই প্রশ্নগুলো কিন্তু ওইভাবে আসেনি, মানে বিচ্ছিন্নভাবে প্রশ্ন এসছে, কিন্তু আরও গভীরভাবে এটা আসার দরকার ছিল। আমার দেশের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটছে যেটা প্রতিদিন মানুষ আলোচনা করছে, মানে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে আলোচনা করছে, সেগুলো কিন্তু আসতে পারত। আজকে যে ধরুন এনবিআরের এক মানে কর্মকর্তা, মানে তিনি যে কাণ্ড কারখানা করলেন, ছাগল কাণ্ড থেকে যে ঘটনা হচ্ছে, আজকে বেনিজিরকে নিয়ে যেটা হচ্ছে, এবং সর্বশেষ আপনাদের টেলিভিশনে আমি দেখলাম যে তার নাকি আরও 7টা পাসপোর্ট পাওয়া গেছে। এরা সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী ছিল, একজন এখনও আছেন, যাকে যদিও তাকে এক জায়গাতে সরিয়ে দেওয়া হচ্ছে, আরও পুলিশ 2-1জন কর্মকর্তা সম্পর্কে প্রতিদিন খবর বেরোচ্ছে। এটা করে সরকারের ভাবমূর্তির উপরে একটা প্রচণ্ড চাপ পড়ছে। একটা মানুষ মানে কেমন করে তারা এই কাজগুলি করতে পারলো সেই প্রশ্নটা আসছে, কারণ তারা খুব প্রভাবশালী প্রজাতন্ত্রের সাধারণ কর্মচারী ছিলেন না, একজন প্রাক্তন আইজিপি, আবার আমাদের সেনাবাহিনীরও একজন প্রাক্তন সেনাবাহিনীর প্রধানও আছেন। প্রশ্নগুলো আসলে আমাদের মানুষের মধ্যে, অর্থাৎ আমরা সংবাদ সম্মেলনে কেন যাই, সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলো সবচেয়ে টকবক করে সেগুলোকেই তুলে ধরা, এবং এই ধরনের একটা ভিআইপি প্রেস কনফারেন্সে সর্বোচ্চ পর্যায়ে সরকারের সেটা সুযোগটা নেওয়া উচিত। এবং আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী তিনি এই ধরনের প্রশ্নগুলো যতই কঠিন হোক না কেন সেগুলোকে তিনি সামাল দিতে পারেন, এবং তিনি খুব স্বাচ্ছন্দ্যভাবে এটা জবাব দেন। কিন্তু আমরা সাংবাদিকরা আমরা সেই সুযোগটা ঠিক মতো নিতে পারছি না। আমরা এটাই শওকত ভাইয়ের কাছ থেকে শুনবো। শওকত ভাই, একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টু নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। শওকত ভাই, ফরিদ ভাই বিরতির আগে যে কথাটি বলেছেন যে সাংবাদিকরা কি প্রধানমন্ত্রীকে মানে আরও ভালো প্রশ্ন করার সুযোগ ছিল কিনা, সেই সুযোগটাকে হারিয়েছেন কিনা? দেখুন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটা এটা একটা খুব ওয়েল অর্গানাইজ সংবাদ সম্মেলন। এখানে সাংবাদিক কারা যাবেন সেটা প্রধানমন্ত্রীর দপ্তর আগে থেকেই সিলেক্ট করে, এবং সবাই সেখানে যেতেও পারে না। এবং যারা যেখানে যান দেখা যায় একই সংস্থার সম্পাদকও আছেন, প্রতিবেদকও আছেন, ফটোগ্রাফারও আছেন। তো প্রশ্নগুলোর অনেকগুলো শুনে অনেক সময় মনে হয় যে এটা খুব দৃষ্টি আকর্ষণীয় প্রশ্ন, যে দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে যে আমি আছি, আমি প্রশ্ন করেছি। আবার কেউ কেউ খুব মানে তৈলাক্ত প্রশ্ন করেন, যেগুলো শুনলে প্রধানমন্ত্রী খুব খুশি, মানে স্বস্তি বোধ করবেন, সুন্দর জবাব দিতে পারবেন, পলিটিক্যাল কথা বলতে পারবেন, মন খুলে জবাব দিতে পারবেন, এই ধরনের। কিন্তু নিউজ মেকিং প্রশ্ন, যেটা আমি আগেও বলেছি, ফরিদ ভাই যথার্থই বলেছেন যে প্রশ্ন করার ক্ষেত্রে এখানে সময় সীমাবদ্ধ, এবং এখানে খুব সুনির্দিষ্ট প্রশ্ন করাগুলো বাঞ্ছনীয়, যেটা থেকে খবর বেরিয়ে আসবে। সেই জায়গায় সাংবাদিকরা এটা আমি মিস করছি। এবং এখানে অনেক সাংবাদিক আছেন যারা হয়তো তার সংস্থার প্রতিনিধিত্ব করেন না, অন্য হয়তো কেউ হয়তো ইউনিয়নের লিডার আছেন, কেউ হয়তো সম্পাদক আছেন, কিন্তু এরকম তার পত্রিকার বা সংস্থার অন্য প্রতিনিধি আছে। এখন কারা কি প্রশ্ন করবে, এখন এগুলোতে প্রশ্ন করার ক্ষেত্রে আমি মনে করি যে প্রধানমন্ত্রী যাতে কোনোভাবে বিরক্ত বোধ না করেন সেই ধরনের প্রশ্নগুলির উপরেই সাংবাদিকদের গুরুত্ব থাকে। কিন্তু এটা আমি মনে করি যে এই সিস্টেমটা এটার পরিবর্তন হওয়া প্রয়োজন, এবং প্রধানমন্ত্রী যে কোনো ধরনের প্রশ্ন উত্তর দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা তিনি অনেক স্মার্ট পলিটিশিয়ান, তো তাকে প্রশ্ন করে খুব কাবু করা এটাকে এত সহজ না। কিন্তু আমি এই কারণে বলছি যে সেই কারণেই তাকে প্রশ্ন করা উচিত, যে ভারতের সঙ্গে যে আপনি রেলের ব্যাপারে এই করলেন, সামরিক কৌশলের ব্যাপারে একটা এমওইউ হলো, এটা কী ব্যাপার, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা ওপেন। আর আরেকটা যে কারেন্ট যে ইস্যুগুলো, যে জনগণমনের যে প্রশ্নগুলো, যে আজকে 7টি পাসপোর্ট বেনজিরের পাওয়া গেল, তারপরে এনবিআরের কর্মকর্তার এই প্রশ্নটি, তারপরে ইয়েতে, এবং এটাও তো জিজ্ঞেস করতে পারতো যে
আপনি বেনজির আজিজকে তো সরকারের পক্ষ থেকে শুদ্ধাচারের পুরস্কার দেওয়া হয়েছিল। তো শুদ্ধাচার পুরস্কার দেওয়ার অর্থ হলো সরকার দায়িত্ব নিয়েছে যে তারা ভালো অফিসার বলেই আপনারা পুরস্কার দিলেন। এখন বলছেন যে এগুলো তার ব্যক্তিগত বিষয়, এগুলো আমাদের দায়িত্ব নেই। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু বলি না, এটা আমার মনে হয়। আর সরকারের পক্ষ থেকে এখন প্রেস কনফারেন্স বলুন, যে সেইভাবে তো প্রেস কনফারেন্স হয় না প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ছাড়া। আর মন্ত্রণালয় ভিত্তিক এখন বিট সিস্টেম হওয়াতে এই সাংবাদিকরাও এক ধরনের মানে শুধু দেখা যায় যে মন্ত্রীর বক্তব্য বা সচিবের বক্তব্য প্রচার করছে, কাউকে কোনো প্রশ্ন করা হচ্ছে না। প্রশ্ন করা ছাড়া আপনি কিভাবে সাংবাদিকতা করবেন বা জনগণের স্বার্থ রক্ষা করবেন, এটা আমি বুঝতে পারি। সাংবাদিকদের কাজ তো প্রশ্ন করা। হ্যাঁ, এটা তো অলওয়েজ তাকে প্রশ্ন করে বের করতে হবে যে আসলে খবরটা কি বলেন। তো সেই জায়গায় শুধুমাত্র বক্তব্য নিয়ে সেই প্রচার করে দেওয়া এবং এটা প্রশ্ন করা ভুলে যাচ্ছে, চল হয়ে গেছে। এটা আমি মনে করি যে আমাদের সাংবাদিকতার উপরে এইসব বিট সিস্টেমের কারণে সব মন্ত্রণালয় ভিত্তিক একটা সাংবাদিক সংস্থা গড়ে উঠেছে। তারপরে তাদের অফিস আছে সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আছে, তারাও এক ধরনের ইয়েতে ভোগেন, মানে আমি বলবো খুব একটা আনন্দে ভোগেন যে আমাদেরও একটা বসার জায়গা হয়েছে। কিন্তু সাংবাদিকতা কিন্তু আমরা যখন করেছি তখন এই কোথাও বসার জায়গার কথা চিন্তা করা হয়নি, দুপুরে খাবো কোথায় ওইটা চিন্তা করা হয়নি, অ্যাসাইনমেন্ট এবং কাজটা আগে শেষ করা। তো সেই জায়গায় আমরা পিছিয়ে আছি। অবশ্য মিডিয়ার উপরে মালিকানার প্রভাব আছে, মিডিয়াতে সরকারি নীতির প্রভাব আছে, সাংবাদিকদের সেলফ সেন্সরশিপের প্রভাব আছে, অনেক কিছু মিলিয়েই বর্তমান অবস্থাটা এরকম হয়েছে। সেই কারণে এই সামাজিক মাধ্যমের প্রতি মানুষের মনোযোগ বেশি চলে যায়। অনেক খবর বেরিয়েছে, যেমন ছাগলকাণ্ড বেরিয়েছে সামাজিক মাধ্যমে, এটা তো পত্রিকায় আসেনি। আবার মন্ত্রীরা বলে যে আপনারা আগে লেখেন নাই কেন, যে তার সম্পর্কে এত দুর্নীতি। তো সাংবাদিকরা কি কোনো সেনা প্রধান বা পুলিশ প্রধানের বিরুদ্ধে এটা কি লিখতে সাহস করতে পারবে? এটা কি সম্ভব সরকার যদি যে প্রোটেকশন না দেয়? আমাদের এখানে তো আমি মনে করি যে এই যে হুইসেল ব্লোয়ার্স অ্যাক্ট, যেমন একজন বিদেশে আছে, ইন্ডিয়াতেও আমাদের এখানেও আছে মনে হয়। না, আমাদের এখানে হয় নাই। হয়েছে আমার মনে হয় নাই, কারণ এই যে গাজীপুরের কোন এডিসি একটা ইনফরমেশন আসাদুজ্জামান মিয়া সম্পর্কে দিয়েছে, সেই কারণে তাকে সাসপেন্ড করেছে। সে যেটা দিয়েছে সে তো মিথ্যা দেয়নি। তো আমাদের এই জিনিসগুলো এখানে খুব ল্যাক করে, এবং আমাদের এই গোপনীয়তার সংস্কৃতি এমন চেপে বসেছে যে আমরা কিছু প্রকাশ করতে বা বলতে বা আলোচনা করতে আমরা ভয় পাই। জি শকত ভাই, আমরা আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। ফরিদ ভাই, হাতে সময় খুব কম। ডক্টর ইউনূস নিয়েও আজকে প্রধানমন্ত্রী কথা বলেছেন, জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি বলবেন। দেখুন, এটা একটা প্রশ্ন করা হয়েছিল বলে তিনি এটার জবাবে বলেছিলেন। 1 মিনিটে মানে উনি ডক্টর ইউনূস সম্পর্কে যে কথাটা বারবার বলতে চেয়েছেন, মানে একজনে বলেছিল টাইম ম্যাগাজিনে একটা রিপোর্ট হয়েছে, যে রিপোর্টে বলা হয়েছিল যে সরকার যত রকমের অস্ত্র তার হাতে আছে সব কিছু ব্যবহার করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সেটা জবাবে তিনি বলছেন যে আসলে যা করা হয়েছে সেটা তো লেবার কোড করেছে তাকে। তারপর তিনি আবার ওই ব্যাখ্যা অনেক দিয়েছেন যে ডক্টর ইউনূসকে গ্রামীণ ফোনকে তো তিনি মানে অনুমতি দিয়েছিলেন, তিনি অনেক সাহায্য করেছিলেন। তো এগুলো তো আমি করেছিলাম, সেটা আমি কেন তাকে হ্যাঁ করতে যাব, আমি কেন তার বিরুদ্ধে, এই ধরনের কথা তিনি মানে করে বলেছেন, যা বলে থাকেন সাধারণত। এবং একটা কথা তিনি আবার তার নিজের দিক থেকে তিনি নোবেল প্রাইজের ব্যাপারটাও বলেছেন। তিনি বলেছেন তার প্রতি তার কোনো ঈর্ষা নেই, নোবেল প্রাইজ নিয়ে তার কোনো আকাঙ্ক্ষাও নেই, এবং নোবেল প্রাইজটা যে একটা রাজনৈতিক কারণেও দেওয়া হয় সেটা কথাও তিনি বলেছেন। যা আমি মনে করি না যে নতুন কিছু বলেছেন, কিন্তু অনেকক্ষণ ধরে তিনি তার এই প্রশ্নটার জবাব দিয়েছেন। শকত ভাই, শেষ করব। আপনার দল ছিল বিএনপি সম্পর্কে 1 মিনিটে মূল্যায়ন করবেন। দলটা কি ঠিক মানে ঠিক রাইট ট্র্যাকে আছে কিনা? দল গত এই একটা গণ অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনায় তারা ব্যর্থ হয়েছে, এবং এই দল নির্বাচন বর্জন করে আমি মনে করি এটা ভুল করেছে। পাকিস্তানে ইমরান খান যেই পরিস্থিতিতে নির্বাচনে গেছে, গিয়ে একটা তার বিজয় অর্জন করে এনেছে, একই সঙ্গে আমি বলবো যে রাহুল গান্ধীও যে নির্বাচনে গিয়ে যেই দেখিয়েছে, তো বাংলাদেশে 2018 সালে নির্বাচনে যাওয়ার যে প্রেক্ষাপট ছিল তার চাইতেও বিএনপির জন্য বেশি ভালো প্রেক্ষাপট ছিল, যায়নি।
কিন্তু বিএনপি এই নির্বাচনে না যাওয়ার পর যে পরিস্থিতি, সেটার আত্মমূল্যায়ন করে যে নতুন একটা পথে যাবে, সেটাও আমরা দেখতে চাই বিএনপি কিভাবে আত্মমূল্যায়ন করে এবং দল পুনর্গঠন সহ সব কিছু ব্যাপারে তারা কিভাবে তাদের পথ নকশা তৈরি করে সেটি দেখার বিষয় আছে। তবে এই বিষয়টি সত্য যে আজকে প্রধানমন্ত্রীর ভারত সফরের পর রাজনৈতিকভাবে কিন্তু শেখ হাসিনার অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে। এই কারণে নয় যে ভারতের ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয়ের সঙ্গেই শেখ হাসিনার সম্পর্ক রয়েছে, বরং আমি বলবো বাংলাদেশে বিরোধী দলের ব্যর্থতার কারণে শেখ হাসিনা এখন নিজেকে আরও বেশি শক্তিশালী ভাবতে পারেন। কারণ বিরোধী দল কার্যত এখন আন্দোলনই গড়ে তুলছে না, পারছে না, এবং তারা অনেক ছন্ন ছেঁড়ার মতো অবস্থানে চলে গেছে। বরং বিএনপিকে দায়ী করছে তার শরিকরা যে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি, এই কথাগুলো বলছে। অর্থাৎ বিএনপির জন্য সামনে কঠিন সময়, এবং বিএনপিকে এই কঠিন সময় অতিক্রমের জন্য তারা কি ব্যবস্থা নেবে এটা তাদের নেতৃত্বের সিদ্ধান্ত। জি, শওকত ভাই, নিশ্চয়ই আমরা আরেকদিন আমরা শুনবো এইসব বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই নিজের সঙ্গেই থাকুন।